একটা দেশের রাজধানীতে রাত নামলেই পানি আসে না। বাজারে মুদ্রার দাম পড়তে পড়তে মানুষের শ্বাস আটকে যায়। রাস্তায় নামলেই ইন্টারনেট বন্ধ, গ্রেপ্তার, ভয় সবকিছু একসাথে। এটা কোনো সিনেমার ডিস্টোপিয়া নয়। এটা ২০২৬ সালের শুরুতে ইরানের বাস্তবতা। যেখানে অর্থনীতি, পানি, রাজনীতি আর বৈদেশিক চাপ মিলে একসাথে একটা দেশের ভবিষ্যৎকে টানছে দুই দিকে। হ্যালো ফ্রেন্ডস, আজকের ডকুমেন্টারিতে আমরা বুঝতে চাই ইরানের বাস্তবতা আসলে কি, এই পরিস্থিতির কারণ কি, এখানে আমেরিকার প্রভাব কতটা, আর চীন, রাশিয়া, ইউরোপ প্রতিবেশী দেশগুলো কিভাবে জড়িত। সবশেষে ইরানের সামনে সম্ভাব্য ভবিষ্যৎ কি আর তাদের করণীয় কি হতে পারে। তো টপিকে ফেরত আসা যাক। ইরান শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয়, এটি একদিকে অসাধারণ সভ্যতা, ইতিহাসের ধারক, অন্যদিকে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় টানাপোড়েনগুলোর একটি কেন্দ্র। ২০২৪ সালে একটা ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান এবং সেই বছরই আগাম নির্বাচনের মাধ্যমে মাসুদ পেজিশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা ইরানের রাজনীতিতে একটা বড় মোড় ছিল। কিন্তু ২০২৫-২৬-এ এসে ইরানকে নতুনভাবে কাঁপিয়েছে অর্থনৈতিক চাপ, মুদ্রা সংকট এবং বড় আকারের বিক্ষোভ। ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ দমন সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা জারি করে। এতেই বোঝা যায় সংকট কতটা তীব্র। বর্তমানে ইরানের আরেকটা বড় চাপ পানি। ২০২৬ সালে রিপোর্ট এসেছে যে ইরানের বহু শহরে ডে জিরো ধরনের পানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যার পেছনে দীর্ঘমেয়াদী খরা ও পানি ব্যবস্থাপনার দুর্বলতা আছে এবং এটাও বিক্ষোভকে উস্কে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির আসল কারণগুলো কি? এই পরিস্থিতির আসল কারণ হলো নিষেধাজ্ঞা, অর্থনীতি এবং জীবনযাপনের খরচ। ইরানের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা শুধু খারাপ ম্যানেজমেন্টই না, আবার শুধু বাইরের ষড়যন্ত্রও না। এখানে দুটোই একসাথে কাজ করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তেল বিক্রি, ব্যাংকিং, ডলার লেনদেন সবকিছু কঠিন করে তুলেছে। এর সাথে যোগ হয়েছে দুর্বল নীতি, দুর্নীতি এবং অকার্যকর প্রশাসন, যার ফলে সাধারণ মানুষের জীবন ব্যয় দ্রুত বাড়ে। অন্যদিকে পানি সংকট ইরানে এখন সাময়িক সমস্যা নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তার সমস্যা। দীর্ঘ খরা, উষ্ণতা বৃদ্ধি, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলা এবং নদী বাঁধ নিয়ে প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব সব মিলিয়ে একটা বড় চাপ তৈরি করেছে। এখানে আরেকটা বড় সমস্যা হলো রাজনৈতিক আস্থা সংকট ও কঠোর দমননীতি। নিরাপত্তা কেন্দ্রিক শাসন যখন দীর্ঘ হয় তখন সমাজে ধীরে ধীরে ক্ষোভ জন্মে। ২০২৫-২৬ সালের বিক্ষোভে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো দমন নীতির কথা বলেছে এবং সরকারও বারবার বিদেশি উস্কানির কথা বলেছে। এই টানাপোড়েন বাস্তব। ইরানের বাস্তবতায় এখানে আমেরিকার ভূমিকা তিন স্তরে দেখা যায়, যেখানে প্রথমেই আসে নিষেধাজ্ঞা ও ম্যাক্সিমাম প্রেসার। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইরানের তেল, ব্যাংকিং ও শিপিং নেটওয়ার্কের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং ২০২৬ সালের শুরুতে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বিশেষ করে ইরানের বিক্ষোভ দমন ও অর্থ পাচার নেটওয়ার্ককে লক্ষ্য করে। অন্যদিকে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট ইস্যুতে আইএইএ বারবার রিপোর্ট দিয়েছে। ২০২৫ সালে আইএইএ এর এক রিপোর্টে ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নজরদারির ইস্যু উঠে এসেছে। ২০২৬ সালের শুরুতে ব্রিটিশ পার্লামেন্টের এক ব্রিফিংয়ে বলা হয়েছে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আঘাত এনেছে এবং ইউএন স্ন্যাপব্যাকের মতো ব্যবস্থাপনায় নিষেধাজ্ঞা ফিরে এসেছে, যার প্রভাব অর্থনীতি ও রাজনীতিতে পড়ে। এর ফলে ইরানের ভেতরে সার্বভৌমত্ব কেন্দ্রিক আবেগ আরো শক্ত হয়, আবার একই সাথে সাধারণ মানুষের দৈনন্দিন কষ্টও বাড়ে। এই দ্বৈত বাস্তবতা ইরানকে ভেতর থেকে টানে আর বাহির থেকে চাপে রাখে। ইরানের এই কাহিনীতে শুধু আমেরিকা নেই, আরো কয়েকটি বড় শক্তি রয়েছে যাদের স্বার্থ ভিন্ন। চীন ইরানের জন্য বড় তেলের ক্রেতা, অর্থনৈতিক লাইফলাইন হিসেবে আলোচনা করা হয়। বিশেষ করে নিষেধাজ্ঞার ফাঁকফোকর দিয়ে তেল রপ্তানি নিয়ে নানা বিশ্লেষণ রয়েছে। অন্যদিকে রাশিয়া ইরান সম্পর্ক সামরিক কৌশলগত ক্ষেত্রেও আলোচিত। পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা দুই দেশ প্রায় একে অপরকে কূটনৈতিক স্পেস দেয়, ফলে ইরান কখনোই পুরোপুরি একা থাকে না। কিন্তু এর কারণে পশ্চিমের সাথে দূরত্ব বাড়তেই থাকে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও মানবাধিকার ইস্যুতে আইএইএ ফোরাম ও কূটনীতিতে সক্রিয় থাকে, যা ইরানের উপর আন্তর্জাতিক চাপের আরেক স্তর তৈরি করে। পানি সম্পর্কিত সীমান্ত নদী, আঞ্চলিক নিরাপত্তা এবং যুদ্ধ উত্তেজনা সবই ইরানের চারপাশকে গভীর করে তোলে। ইরান কেবল তার দেশের ভিতরের সিদ্ধান্ত দিয়েই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এখন এখানে কথা হলো ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ কি, যা দেশটিকে কোন দিকে নিয়ে যাবে। এখানে উত্তর একটাই, ইরানের ভবিষ্যৎ কোনো একক সিদ্ধান্তের উপর নির্ধারিত হবে না। এটা নির্ধারিত হবে কয়েকটি শক্তির টানাপোড়েনে: রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি এবং জনগণের ধৈর্য। আন্তর্জাতিক রাজনৈতিক চাপের মধ্যে ভারসাম্য কিভাবে তৈরি হয় তার উপর। বিশেষজ্ঞরা ইরানের সামনে সাধারণত তিনটি বাস্তবসম্মত ভবিষ্যৎ দৃশ্যপট দেখেন, যা কোনো কল্পনা নয়, এগুলো বর্তমান পরিস্থিতির স্বাভাবিক পরিণতি। প্রথমেই দৃশ্যপট এক নিয়ে আলোচনা করা যাক। এই দৃশ্যপটে ইরান বর্তমান রাজনৈতিক কাঠামো বজায় রাখবে, নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হবে, বিক্ষোভ দমন করা হবে শক্ত হাতে, বিদেশি চাপকে জাতীয় সার্বভৌমত্বের উপর ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা হবে। এই পথের সবচেয়ে বড় সুবিধা হলো রাষ্ট্রীয় কাঠামো দ্রুত ভেঙে পড়বে না। শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকবে, কিন্তু এর মূল্য খুব বেশি। অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা বহাল থাকলে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে, যেখানে তরুণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণীর হতাশা বাড়বে। দেশ ছাড়ার প্রবণতা বাড়তে পারে। এই পরিস্থিতিতে রাষ্ট্র টিকে থাকবে ঠিকই, কিন্তু রাষ্ট্র ভিতর থেকে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলেন এটা স্থিতিশীল অস্থিরতা, যেখানে সবকিছু চলছে কিন্তু কিছুই ভালো নেই। এবার আসি দৃশ্যপট 2-এ। এই দৃশ্যপটে ইরান ধীরে ধীরে কিছু বাস্তববাদী সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে থাকতে পারে অর্থনীতিতে সীমিত সচ্ছলতা, কিছু সামাজিক নিয়ন্ত্রণ শিথিল করা, কূটনীতিতে আংশিক সমঝোতার চেষ্টা। 2024 সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যগুলোতে সংস্কার ও আলোচনা শব্দ ফিরে এসেছে, যা এই সম্ভাবনার ইঙ্গিত দেয়। এই পথের সবচেয়ে বড় সুবিধা হলো মানুষ কিছুটা শ্বাস নেয়ার সুযোগ পাবে, অর্থনীতি আংশিকভাবে স্থিতিশীল হতে পারে, বিদেশি বিনিয়োগকারীদের সীমিত দরজা খুলতে পারে। কিন্তু এই পথ সহজ নয়। ইরানের ক্ষমতা কাঠামো অত্যন্ত জটিল। রাষ্ট্রের ভিতরেই বিভিন্ন শক্তি আছে যারা সংস্কারকে নিরাপত্তার ঝুঁকি হিসাবে দেখে। এই কারণে এই দৃশ্যপট সবচেয়ে বাস্তববাদী হলেও সবচেয়ে ধীর এবং সবচেয়ে নাজুক। একটি ভুল সিদ্ধান্ত আবার দেশটিকে প্রথম দৃশ্যপটে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এবার আসি দৃশ্যপট 3-এ। এই দৃশ্যপট সবচেয়ে বড় বিপজ্জনক। এখানে ধরে নেওয়া হয় পারমাণবিক ইস্যুতে বড় সংঘাত, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বা পরোক্ষ সংঘাত, অথবা বড় আকারে অভ্যন্তরীণ অস্থিরতা। 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার খবর এবং স্ন্যাপব্যাক সেন্সেশনস আলোচনায় ফিরে আসা এই ঝুঁকিকে আরো বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতি দ্রুত ধসে পড়তে পারে, জ্বালানি ও খাদ্য সংকট বাড়তে পারে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরো কঠোর হতে পারে। ইতিহাস দেখায় এই ধরনের সংকট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে সাধারণ মানুষকে। রাষ্ট্র টিকে থাকলেও সামাজিক ও মানবিক ক্ষতি হয় ভয়াবহ লেভেলে। বিশ্লেষকদের মতে ইরানের ভবিষ্যৎ সম্ভবত দৃশ্যপট 1 ও 2 এর মাঝামাঝি কোথাও, অর্থাৎ পুরোপুরি ভেঙে পড়া নয়, আবার বড় সংস্কারও নয়, ধীরে ধীরে চলা কিন্তু চাপের মধ্যে। এই মাঝামাঝি পথ ইরানের ইতিহাসে নতুন নয়, কিন্তু সমস্যা হলো এই পথে চলতে চলতে সময় ফুরিয়ে যেতে পারে। বিশেষ করে পানি সংকট, তরুণ জনগোষ্ঠীর হতাশা, বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা, এই তিনটি বিষয় ভবিষ্যৎকে আরো জটিল করেছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে ইরানের করণীয় কি? উত্তর হলো ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা ঠিক করবে এই সিদ্ধান্তগুলো। ইরানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তখনই অর্থবহ হয় যখন প্রশ্নটা কেবল কি হতে পারে তা নয়, বরং কি করলে ভিন্ন ফলাফল আসতে পারে তার উপরে। বিশেষজ্ঞদের মতে ইরানের সামনে এখন একটি এমন সময় এসেছে যেখানে পরিবর্তন নিজেই একটি সিদ্ধান্ত এবং সেটার মূল্য খুব বেশি হতে পারে। এই প্রেক্ষাপটে ইরানের করণীয়গুলো 5টি বাস্তব স্তরে ভাগ করা যায়। নাম্বার 1, ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে, এটা বাস্তবসম্মত নয়। বিশ্বব্যাংক ও আইএমএফ এর সাম্প্রতিক বিশ্লেষণ বলছে ইরানের অর্থনীতি দীর্ঘমেয়াদে লো গ্রোথ আন্ডারফ্যাকশন বাস্তবতায় আটকে রয়েছে।
এই বাস্তবতা মেনে নিয়েই করণীয় হবে রাষ্ট্রীয় খাতে ব্যয় ও তেল আয়ের স্বচ্ছতা বাড়ানো, আধা রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংক্রান্ত ব্যবসায় ন্যূনতম জবাবদিহি নিশ্চিত করা, স্থানীয় শিল্প, কৃষি ও ছোট ব্যবসায় অভ্যন্তরীণ বাজার কেন্দ্রিক সহায়তা। জাতীয়তাবাদ মানে এখানে বাইরে দোষ না দিয়ে ভেতরের অপচয় কমানো। নাম্বার ২, ২০২৫-২৬ সালের রিপোর্টগুলো স্পষ্ট করে বলছে ইরানের পানি সংকট এখন রাষ্ট্রীয় নিরাপত্তা পর্যায়ে পৌঁছেছে। এখানে করণীয় হবে পানি ব্যবস্থাপনাকে সামরিক নয় বৈজ্ঞানিক নেতৃত্বে আনা, ভূগর্ভস্থ পানি উত্তোলনে কঠোর সীমা নির্ধারণ করা, যেসব কৃষিতে কম পানি লাগে সেসব কৃষির দিকে ধাবিত হওয়া, শহরে পানির অপচয় কমাতে বাস্তব আইন প্রয়োগ। এখানে একটা কথা বলা যেতে পারে, যে রাষ্ট্র পানি বাঁচাতে পারে না সে তার ভবিষ্যৎকে বাঁচাতে পারে না। এই বাস্তবতা মেনে নেয়াই প্রথম দেশপ্রেম। নাম্বার ৩, গবেষণা দেখায় দীর্ঘমেয়াদে দমন নীতি অস্থিরতা কমায় না বরং বিলম্বিত করে। সব অসন্তোষকে বিদেশি ষড়যন্ত্র না বলে সামাজিক সংকেত হিসেবে দেখা, সীমিত হলেও সংলাপের জায়গা খোলা রাখা, নাগরিক জীবনে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো। জাতীয়তাবাদ যদি মানুষের মর্যাদাই রক্ষা না করে তাহলে সেটা শুধুই স্লোগান হয়ে থাকে। নাম্বার ৪, ইরানের পারমাণবিক কর্মসূচিকে জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু একই সাথে এটাই আন্তর্জাতিক চাপের সবচেয়ে বড় উৎস। এখানে করণীয় হতে পারে আইএই এর সাথে বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিক সহযোগিতা। এই নীতিতে ধাপে ধাপে সমঝোতা, অর্থনৈতিক স্বস্তির বিনিময়ে পর্যবেক্ষণ ও স্বচ্ছতা। এটা আত্মসমর্পণ নয়, এটা বাস্তববাদী কৌশল। ইরানের জনসংখ্যার বড় একটা অংশ তরুণ, কিন্তু বেকারত্ব ও দেশত্যাগের প্রবণতা বাড়ছে। এখানে তাদের করণীয় হতে পারে শিক্ষা ও চাকরির বাজারের মধ্যে সংযোগ স্থাপন, তরুণ উদ্যোক্তাদের উপর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো, দেশ ছাড়ো নয় দেশে সুযোগ তৈরি করার নীতি অবলম্বন করতে হবে। যে রাষ্ট্র তার তরুণদের হারায় সে রাষ্ট্র তার ভবিষ্যৎ হারায়। এখন কথা হলো, ইরান যদি এইসব করণীয় গ্রহণ না করে তাহলে কি হবে? এই ম্যাপ অনুসরণ না করলে ইতিহাস খুব নাটকীয়ভাবে বদলাবে না, বরং ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে। অর্থনীতি থাকবে কিন্তু দুর্বল, রাষ্ট্র থাকবে কিন্তু অস্তিত্বহীন, সমাজ থাকবে কিন্তু ক্ষতবিক্ষত। এই ধীর ক্ষয়ই সবচেয়ে বিপজ্জনক পথ। সবশেষে ইরানের বাস্তবতা আমাদের একটা কঠিন শিক্ষা দেয়। একটা দেশকে শুধু বাহির থেকে চাপ দিয়ে ভাঙা যায় না, আবার শুধু ভিতরের স্লোগান দিয়েও টিকিয়ে রাখা যায় না। টিকে থাকে সেই দেশ যে দেশ বাস্তবতা মেনে নীতিতে দাঁড়ায় আর জাতীয় মর্যাদাকে মানুষের জীবনের মর্যাদায় পরিণত করে। ইরান এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে যেখানে সিদ্ধান্ত নিতে হবে সংকটকে আরো কড়াকড়ির যুক্তি বানাবে নাকি সংস্কারের সুযোগ বানাবে। ভবিষ্যৎ ঠিক হবে পরের শিরোনামে নয়, ঠিক হবে পানি, রুটি, কাজ আর আস্থার মতো বিষয়গুলোতে রাষ্ট্র কতটা সফল হতে পারে তার উপর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।